তোমরা এখনো প্রশ্ন করার সুযোগ পাবা এবং পরেও প্রশ্ন করার সুযোগ পাবা আগামী ক্লাসে। ভালো করে দেখো। আমি আলোচনা করতেছি বন্ধনের বিভাজন বা ভাঙন নিয়ে। বন্ধনের বিভাজন বা ভাঙন একই কথা। এই বন্ধনের বিভাজন বা ভাঙন এটি বোঝার আগে তড়িৎ ঋণাত্মকতার বেসিকটা আমি মনে করাই দিই। এবি দুইটা পরমাণু, এবি দুইটা পরমাণুর মধ্যে একটি সমযোজী বন্ধন গঠিত আছে। এই রেখা চিহ্নিত বন্ধন মানে কি? সমযোজী বন্ধন। আর একটি সমযোজী বন্ধন তো এক যুগল ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়েছে, তাই সমযোজী বন্ধন না লিখে এই বন্ধনটি যে ইলেকট্রন যুগল শেয়ারিং এর মাধ্যমে হয়েছে সেই শেয়ারিং করা ইলেকট্রন যুগল দেখালাম। এক্ষেত্রে যদি এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে বি নিজের দিকে টানবে। আবার যদি বি এর তুলনায় এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে এ নিজের দিকে বেশি টানবে। আর যদি উভয়ের তড়িৎ ঋণাত্মকতা সমান হয় তাহলে উভয় সুষমভাবে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে টানবে। এইভাবে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলের কে টেনে নেওয়ার ক্ষমতাটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। আবারও শোনো, এবির মধ্যে একটি সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধন সেটি গঠিত হয়েছে এক যুগল ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। তাই সমযোজী বন্ধনটি না লিখে এখানে যে ইলেকট্রন যুগল শেয়ারিং এর মাধ্যমে বন্ধনটি গঠিত হয়েছে সেটা দেখালাম। এক্ষেত্রে যদি এরূপ হয় এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে বি নিজের দিকে বেশি টেনে নিয়ে আসবে। আবার উল্টো যদি হয় বি এর তুলনায় এর তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে এ নিজের দিকে বেশি টেনে নিয়ে আসবে। আর যদি উভয়ের তড়িৎ ঋণাত্মকতা সমান হয় তাহলে উভয়ই শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে সমানভাবে টানবে। এখন বন্ধনের বিভাজন বা ভাঙন দুই ভাবে ঘটতে পারে। দেখো, সেই বন্ধনের বিভাজন বা ভাঙন সম্পর্কে আমি আলোচনা করতেছি। প্রথমে ভাঙন সেটা হলো সুষম বিভাজন বা সুষম ভাঙন। সুষম ভাঙন কি? এবি যে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে সেই সমযোজী বন্ধন গঠিত হয়েছে কি কিসের মাধ্যমে? এক যুগল ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। যদি এমন হয় যে এর তড়িৎ ঋণাত্মকতা এবং বি এর তড়িৎ ঋণাত্মকতা উভয়ের তড়িৎ ঋণাত্মকতার মান সমান তাহলে এই বন্ধনটি মাঝ বরাবর ভেঙে যাবে। ভেঙে গিয়ে এ পাবে একটি ইলেকট্রন, বি পাবে একটি ইলেকট্রন। এই মাঝ বরাবর বন্ধন ভেঙে যাওয়াকে বলা হয় সুষম ভাঙন বা সুষম বিভাজন। আবার বলছি, সুষম ভাঙন বা সুষম বিভাজনটা আবার দেখো। এবি দুইটা পরমাণু, এই দুইটা পরমাণুর মধ্যে একটি সমযোজী বন্ধন আছে। একটি সমযোজী বন্ধন গঠিত হয়েছে কি দ্বারা? এক যুগল ইলেকট্রন দ্বারা। সেই ইলেকট্রন যুগল দেখালাম। এক্ষেত্রে যদি এমন হয় যে এ আর বি উভয়ের তড়িৎ ঋণাত্মকতা সমান হয় তাহলে এই শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগল উভয়ই সমানভাবে টানবে এবং এই বন্ধনটি মাঝ বরাবর ভেঙে যাবে। মাঝ বরাবর ভেঙে গেলে এ পাবে একটি ইলেকট্রন, বি পাবে একটি ইলেকট্রন। এছাড়া বন্ধনের বিষম ভাঙন ঘটতে পারে। বিষম ভাঙন বা বিষম বিভাজন ঘটতে পারে দুই ভাবে। যদি এরূপ হয় এবির যে সমযোজী বন্ধনটি গঠিত হয়েছে তাতে এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হলে
বি শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। ফলে বি ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আর বিপরীতভাবে এ ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হবে। আবারও বলছি, এক্ষেত্রে এরূপ হয় যদি যে এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে বি একাই ইলেকট্রন যুগল টেনে নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আর এ ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হবে। উল্টা ব্যাপার ঘটতে পারে, এ বি এর মধ্যে বি এর তুলনায় এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এরূপ যদি হয় তাহলে এ একাই ইলেকট্রন যুগল টেনে নেবে, টেনে নিয়ে এ একাই ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আর বি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হবে। এইভাবে বন্ধন যদি মাঝ বরাবর ভেঙে যায়, তাহলে এরূপ বন্ধন ভাঙনকে বলা হয় সুষম ভাঙন বা সুষম বিভাজন। আর মাঝ বরাবর না ভেঙে গিয়ে যদি এই পাশ দিয়ে বা ওই পাশ দিয়ে এক পাশ দিয়ে ভেঙে যায়, তাহলে এটাকে বলা হয় বিষম ভাঙন বা বিষম বিভাজন। তাহলে কথাটি আমি আবারও বলছি, এবির মধ্যে যে সমযোজী বন্ধন গঠিত হয়েছে, তাতে যদি এ বি এর তড়িৎ ঋণাত্মকতা সমান হয়, তাহলে বন্ধনটি মাঝ বরাবর ভেঙে যাবে, ভেঙে গিয়ে এ পাবে এক ইলেকট্রন, বি পাবে এক ইলেকট্রন। এই মাঝ বরাবর বন্ধন ভেঙে যাওয়াকেই বলা হয় বন্ধনের সুষম ভাঙন বা সুষম বিভাজন। আর উল্টা যদি হয় এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে বি একাই ইলেকট্রন যুগল টেনে নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, বিপরীত ক্রমে এ ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হবে। উল্টা হতে পারে এরও, বি এর তুলনায় এর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে এ একাই ইলেকট্রন যুগল টেনে নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আর বি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হবে। এইভাবে এক পাশ দিয়ে বন্ধন ভাঙাকে বলা হয় বন্ধনের বিষম ভাঙন বা বিষম বিভাজন। সেটা এই পাশ দিয়ে ভাঙুক অথবা ওই পাশ দিয়ে ভাঙুক। তাহলে মাঝ বরাবর বন্ধন ভেঙে গেলে এটাকে বলা হয় বন্ধনের সুষম ভাঙন বা সুষম বিভাজন, আর যে কোনো এক পাশ থেকে বন্ধন ভেঙে গেলে সেই বন্ধন ভাঙনকে বলা হয় বিষম ভাঙন বা বিষম বিভাজন। এখন আমি আলোচনা করতেছি কার্বনিয়াম আয়ন সম্পর্কে। কার্বনিয়াম আয়ন আমাদের আলোচ্য বিষয়। কার্বনিয়াম আয়ন আম মানেই কিন্তু প্লাস আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আম মানে কিন্তু প্লাস আয়ন। তাহলে কার্বনিয়াম আয়ন আমাদের আলোচ্য বিষয়, কার্বনিয়াম আয়ন অর্থাৎ একটি প্লাস আয়ন সম্পর্কে আলোচনা। এই কার্বনিয়াম আয়ন এর অপর নাম কিন্তু কার্বোক্যাটায়ন, কারণ এটি প্লাস আয়ন। কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন হলো প্লাস আয়ন। এর উল্টা মাইনাস আয়ন আছে, এটা হলো কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন। অ্যানায়ন তো তোমরা জানো মাইনাস আয়ন। তাহলে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন হলো একটি প্লাস আয়ন, আর কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন হলো একটি মাইনাস আয়ন। একটা আরেকটার বিপরীত ব্যাপার, আমি দুটাকেই একসাথে বলে যাচ্ছি। আগে শোনো,
কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের সংজ্ঞা শোনো। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ক্যাটায়ন। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ক্যাটায়ন। অন্য ভাষায় বলতে পারো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকেই বলা হয় কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এটা মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা ইথাইল কার্বনিয়াম আয়ন। আর কার্বনায়ন বা কার্বো অ্যানায়ন হলো একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের অ্যানায়ন। কার্বনায়ন বা কার্বো অ্যানায়ন হলো একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের অ্যানায়ন। অন্য ভাষায় বলতে পারো, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকে বলা হয় কার্বনায়ন। এটা মিথাইল কার্বনায়ন, এটা ইথাইল কার্বনায়ন। এখন কার্বনিয়াম আয়নের উৎপত্তি কিভাবে ঘটে সেটা দেখো। ধরলাম একটা CH3X একটি জৈব যৌগ। এই CH3X যে জৈব যৌগ, এর গঠনটা এরূপ। CH3 কার্বনের সাথে 3টা হাইড্রোজেনের বন্ড আছে, একক বন্ড X। এই CH3X জৈব যৌগে এই CX যে একটি বন্ধন গঠিত হয়েছে, সেই একটি বন্ধন গঠিত হয়েছে কিন্তু এক যুগল ইলেকট্রন শেয়ার করে। তাই বন্ধনটা না লিখে ইলেকট্রন যুগল দেখাতে পারি, কারণ এই বন্ধনটি গঠিত হয়েছে কি এক যুগল ইলেকট্রন শেয়ার করে। তাহলে CH3X জৈব যৌগে যদি সি পরমাণু অর্থাৎ কার্বন পরমাণুর তুলনায় এক্স পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে এই বন্ধনের বিষম ভাঙন ঘটে। এক্ষেত্রে এক্স পরমাণু একাই ইলেকট্রন যুগল নিয়ে যায়, নিয়ে গিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আর কার্বন পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এইভাবে ধনাত্মক চার্জযুক্ত কার্বনের উৎপত্তি হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়নের উৎপত্তি হয়। আর এটা তো আরেকটা উৎপাদ, প্লাস আরেকটা উৎপাদ। তাহলে আবার শোনো, এই CH3X যে জৈব যৌগ আছে, সেই জৈব যৌগে যে CX বন্ধন আছে, সেই বন্ধনে সি পরমাণুর তুলনায় এক্স পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই কারণে এক্স পরমাণু বন্ধন ইলেকট্রন যুগল টেনে নিয়ে বন্ধনের বিষম ভাঙন ঘটায়। এক্ষেত্রে এক্স পরমাণু একাই ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর কার্বন পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়নের উৎপত্তি ঘটে। আর কার্বন আয়নের উৎপত্তি উল্টা ভাবে ঘটে। কার্বন আয়নের উৎপত্তি কিভাবে ঘটে দেখো। CH3Z একটি জৈব যৌগ। CH3Z যে জৈব যৌগ, সেটার গাঠনিক সংকেত এরূপ। CH3 এর সাথে Z এর বন্ড আছে। এই একটি বন্ড মানে কি? এক যুগল ইলেকট্রন শেয়ার করে এই বন্ডটি গঠিত হয়েছে। বন্ডটি না দেখায় ইলেকট্রন যুগল দেখালাম। এক্ষেত্রে উল্টা ব্যাপার, Z পরমাণুর তুলনায় সি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ফলে এক্ষেত্রে বন্ধনের বিষম ভাঙন ঘটে। এক্ষেত্রে সি পরমাণু একাই ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বন আয়নের উৎপত্তি হয়। আর জেড পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। আবার বলছি, এই CH3Z যে জৈব যৌগ, এর গাঠনিক সংকেতটা হলো এই। এক্ষেত্রে জেড পরমাণুর তুলনায় সি পরমাণু অর্থাৎ কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই কারণে এই বন্ধন ইলেকট্রন যুগল কার্বন পরমাণু একাই নিজের দিকে টেনে নিয়ে বন্ধনের বিষম ভাঙন ঘটায়।
এবং কার্বন পরমাণু ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বন আয়নের উৎপত্তি ঘটে। আর জেড পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এই কার্বনিয়াম আয়ন যারা আছে সেই কার্বনিয়াম আয়নদের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করলেই নামকরণ হয়ে যাবে। মিথাইল থাকলে মিথাইল ইয়াম আয়ন, ইথাইল থাকলে ইথাইল ইয়াম আয়ন, প্রোপাইল থাকলে প্রোপাইল ইয়াম আয়ন। এইভাবে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করলেই কার্বনিয়াম আয়নের নামকরণ হয়ে যাবে। আর কার্বন আয়নের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে কার্বন আয়ন যোগ করলেই এদের নামকরণ হয়ে যাবে। মিথাইল থাকলে মিথাইল কার্বন আয়ন, ইথাইল থাকলে ইথাইল কার্বন আয়ন। এইভাবে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে কার্বন আয়ন যোগ করলেই এদের নামকরণ হয়ে যাবে। আর কার্বনিয়াম আয়নদের ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা দেখো। কার্বনিয়াম আয়নদের ক্ষেত্রে সক্রিয়তা সবচেয়ে বেশি মিথাইল কার্বনিয়াম আয়নের, তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো প্রাইমারি কার্বনিয়াম আয়ন। একটা অ্যালকাইল থাকলে কি প্রাইমারি, তা তো মনে আছে। তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন এবং সবচেয়ে কম সক্রিয় হলো টারশিয়ারি কার্বনিয়াম আয়ন। তাহলে কার্বনিয়াম আয়নদের সক্রিয়তার ক্রম হলো এইটা। প্রথমে সবচেয়ে বেশি সক্রিয় হলো মিথাইল কার্বনিয়াম আয়ন, তারপরে লেস দ্যান 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, লেস দ্যান 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, লেস দ্যান 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর তোমরা তো জানো যে কটা অ্যালকাইল সে কয় ডিগ্রি। বলতে পারো স্যার এরূপ কেন? অ্যালকাইল মূলক হলো ইলেকট্রন দাতা মূলক। এই মিথাইল কার্বনিয়াম আয়নে কোনো ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক নাই, তাই কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস পায় নাই। 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নে ইলেকট্রন দাতা একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে হ্রাস করেছে। 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নে দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে আরো হ্রাস করেছে। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে সবচেয়ে হ্রাস করে ফেলছে। আর কার্বনের ধনাত্মক চার্জ যত হ্রাস পেয়েছে সক্রিয়তা কি তত কমে গেছে। আবারও বলছি, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, তাহলে এখানে কোনো ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক নাই, তাই কেউ ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে হ্রাস করে নাই। এখানে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে যতটা হ্রাস করেছে, এটা দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে কি আরো হ্রাস করেছে। এটা তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে কার্বনের ধনাত্মক চার্জকে কি আরো হ্রাস করেছে। এভাবে কার্বনের ধনাত্মক চার্জ যত হ্রাস পায় এদের সক্রিয়তা তত কমে। আর সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। তাহলে এদের স্থায়িত্বর ক্রম উল্টা। স্থায়িত্ব দিক দিয়ে স্থায়িত্বর ক্রমটা উল্টা ক্রম। সবচেয়ে বেশি স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তার চেয়ে লেস দ্যান স্থায়ী হলো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তার চেয়ে লেস দ্যান স্থায়ী হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং সবচেয়ে কম স্থায়ী হলো মিথাইল কার্বনিয়াম আয়ন। বলতে পারো স্যার এরূপ কেন? যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব কম, যার সক্রিয়তা কম তার স্থায়িত্ব বেশি। যেমন বোমার বিস্ফোরক বিবেচনা করো, বোমার বিস্ফোরকের সক্রিয়তা বেশি, স্থায়িত্ব কম, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে এটি ধ্বংস হয়ে যাবে। আর একটি প্লাস্টিক, কাঠ বা লোহা, এদের সক্রিয়তা কম, স্থায়িত্ব বেশি, শত শত বছর বা হাজার হাজার বছর ধরে স্থিতিশীল থাকবে। তাহলে আবার শোনো, বোমার বিস্ফোরক যে এর সক্রিয়তা বেশি, তাই স্থায়িত্ব কম, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে এটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটি প্লাস্টিক, কাঠ, লোহা, এদের সক্রিয়তা কম, স্থায়িত্ব বেশি,
এরা শত শত বা হাজার হাজার বছর ধরে স্থিতিশীল থাকে। এইভাবে সক্রিয়তা যার বেশি, এইভাবে দেখো, সক্রিয়তা যার বেশি স্থায়িত্ব তার তত কম, আর সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। আবারও বলছি, সক্রিয়তা যার বেশি স্থায়িত্ব কম। সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। সক্রিয়তা যত কম স্থায়িত্ব তত বেশি। আর কার্বনায়নের ক্ষেত্রে দেখো, কার্বনায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম দেখো। কার্বনায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হলো 3 ডিগ্রি কার্বনায়ন, তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো 2 ডিগ্রি কার্বনায়ন, তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো 1 ডিগ্রি কার্বনায়ন, আর সবচেয়ে লেস দ্যান সক্রিয় হলো মিথাইল কার্বনায়ন। বলতে পারে স্যার এরূপ কেন? অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, তাহলে এই মাইনাস চার্জ বিশিষ্ট যে আয়নগুলো আছে তাতে যত ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক বেশি থাকবে, ইলেকট্রন তত বেশি দান করবে এবং মাইনাস চার্জের পরিমাণ তত বাড়বে, সক্রিয়তা তত বাড়বে। তাহলে এখানে ইলেকট্রন দাতা কোনো অ্যালকাইল মূলক নাই, তাই কেউ ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে বাড়ায় নাই। এখানে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে বাড়িয়েছে। এখানে 2টা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে। এখানে 3টে অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে সবচেয়ে বেশি বাড়িয়েছে। আর মাইনাস চার্জ যত বেশি সক্রিয়তা তত বেশি। তাহলে সক্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি সক্রিয় 3 ডিগ্রি কার্বনায়ন, তারপর 2 ডিগ্রি কার্বনায়ন, তারপর 1 ডিগ্রি কার্বনায়ন, আর সবচেয়ে কম হলো মিথাইল কার্বনায়ন। তাহলে স্থায়িত্ব ক্রম কি? তার উল্টাটা। স্থায়িত্বর ক্ষেত্রে যার সক্রিয়তা কম তার স্থায়িত্ব কি বেশি, একটু আগেই তো বললাম। আর যার সক্রিয়তা যত বেশি স্থায়িত্ব তত কম। সক্রিয়তা যার যত বেশি স্থায়িত্ব তার তত কম। দেখো উল্টাটা, সক্রিয়তার উল্টা ক্রম হলো স্থায়িত্ব ক্রম, কারণ সক্রিয়তা যার যত বেশি স্থায়িত্ব তার তত কি কম। এখন আমি টোটাল বিষয়বস্তু আবার বলবো, তারপর তোমাদের প্রশ্ন নেব তারপরে। টোটাল বিষয়বস্তু তোমার অবশ্যই ক্লিয়ার করে বুঝতে হবে, নাহলে পরবর্তীতে সমস্যা হবে মেকানিজম আলোচনার সময়। সবাই শোনো, আমাদের আলোচ্য বিষয় হলো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। ক্যাটায়ন বলতে ধনাত্মক আয়নকে বোঝায়, আর এর বিপরীত আয়ন কার্বন আয়ন বা কার্বো অ্যানায়ন। অ্যানায়ন বলতে ঋণাত্মক আয়নকে বোঝায়। একটার বিপরীত যেহেতু আরেকটা, তাই দুইটার সংজ্ঞাই আমি পাশাপাশি বলে যাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের সংজ্ঞা শোনো। কার্বনিয়াম আয়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ক্যাটায়ন। অন্য ভাষায় বলতে পারি, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকে বলা হয় কার্বনিয়াম আয়ন। আর কার্বন আয়ন হলো একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের অ্যানায়ন। অন্য ভাষায় বলতে পারি, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকে বলা হয় কার্বন আয়ন। এটা মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা ইথাইল কার্বনিয়াম আয়ন। এটা মিথাইল কার্বনায়ন, এটা ইথাইল কার্বনায়ন। উৎপত্তি কিভাবে ঘটে দেখো। CH3X একটি জৈব যৌগ। এই জৈব যৌগে যে CX বন্ধন আছে, সেই বন্ধনের C পরমাণুর তুলনায় X পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ফলে বন্ধনের বিষম ভাঙন ঘটে। এক্ষেত্রে X পরমাণু একাই ইলেকট্রন যুগল নিয়ে গিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর C পরমাণু অর্থাৎ কার্বন পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়নের উৎপত্তি ঘটে।
আর এক্ষেত্রে উল্টা, CH3Z যে জৈব যৌগ আছে তাতে যে জেড পরমাণু আছে তার তুলনায় কার্বন পরমাণুর তড়িৎ বেশি। ফলে কার্বন পরমাণু একা ইলেকট্রন যুগল টেনে নিয়ে বন্ধনের বিষম ভাঙন ঘটায় এবং কার্বন পরমাণু ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বন আয়নের উৎপত্তি ঘটে। আর জেড পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। কার্বনিয়াম আয়নদের নামকরণের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করতে হবে। মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করে এদের নামকরণ করতে হবে। আবার বলছি, কার্বনিয়াম আয়নের নামকরণের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করে এদের নামকরণ করতে হবে। মিথাইল থাকলে মিথাইলিয়াম আয়ন, ইথাইল থাকলে ইথাইলিয়াম আয়ন, প্রোপাইল থাকলে প্রোপাইলিয়াম আয়ন, এইভাবে আসবে। আর কার্বন আয়নদের নামকরণের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে কার্বন আয়ন যোগ করে এদের নামকরণ করতে হবে। মিথাইল থাকলে মিথাইল কার্বন আয়ন, ইথাইল থাকলে ইথাইল কার্বন আয়ন, প্রোপাইল থাকলে প্রোপাইল কার্বন আয়ন, এইভাবে আসবে। আর কার্বনিয়াম আয়নদের সক্রিয়তার ক্রম যা, স্থায়িত্বর ক্রম উল্টা। সক্রিয়তার ক্রম এরূপ হওয়ার কারণ হলো অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। তাহলে এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনিয়াম আয়নে যত বেশি অ্যালকাইল মূলক থাকবে, অর্থাৎ ইলেকট্রন দাতা থাকবে, তত ধনাত্মক চার্জ হ্রাস পেয়ে যাবে। আর ধনাত্মক চার্জ যত হ্রাস পেয়ে যাবে, সক্রিয়তা কি তত কমবে। আবার বলছি, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, তাহলে এই ধনাত্মক কার্বনিয়াম আয়নে যত দাতা অ্যালকাইল মূলক থাকবে, তত ধনাত্মক চার্জ হ্রাস পেয়ে যাবে এবং সক্রিয়তা তত কমবে। আর সক্রিয়তার বিপরীত ক্রম কি? স্থায়িত্ব। অর্থাৎ সক্রিয়তা যার বেশি, স্থায়িত্ব তার কম। সক্রিয়তা যার যত কম, স্থায়িত্ব তার তত বেশি। আর কার্বন আয়নদের ক্ষেত্রে এখানেও একই ব্যাপার, সক্রিয়তার বিপরীত ক্রম হলো স্থায়িত্ব। এক্ষেত্রে অ্যালকাইল মূলক তো ইলেকট্রন দাতা, তাহলে ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক যেখানে যত বেশি থাকবে, তত মাইনাস চার্জের পরিমাণ বাড়বে এবং সক্রিয়তা তত বাড়বে। তাহলে এখানে ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক নাই। এখানে ইলেকট্রন দাতা একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে বাড়িয়েছে, এখানে দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে, আর এখানে তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে। এভাবে ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক যেটা যত বেশি, সেটায় মাইনাস চার্জের পরিমাণ তত বেশি এবং সক্রিয়তা তার তত বেশি। আর সক্রিয়তার বিপরীত ক্রম হলো স্থায়িত্ব, অর্থাৎ সক্রিয়তা যার যত বেশি, স্থায়িত্ব তত কম। সক্রিয়তা যার যত কম, স্থায়িত্ব তার তত বেশি। বোমার বিস্ফোরকের উদাহরণ দিয়ে বললাম না, বোমার বিস্ফোরকের সক্রিয়তা বেশি, স্থায়িত্ব কম। আর প্লাস্টিক, কাঠ, লোহা, এদের সক্রিয়তা কম, স্থায়িত্ব বেশি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? দেখো, আমরা এখান থেকে শিখলাম কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন এরা ধনাত্মক আয়ন, আর বিপরীত আয়ন হলো কার্বন আয়ন বা কার্বো আনায়ন, এরা ঋণাত্মক আয়ন। সংজ্ঞা শোনো, কার্বনিয়াম আয়ন হলো একক ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ক্যাটায়ন। অন্য ভাষায় বলতে পারি, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকে বলা হয় কার্বনিয়াম আয়ন। আর কার্বন আয়ন হলো একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের অ্যানায়ন। অন্য ভাষায় বলতে পারি, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নদেরকে বলা হয় কার্বন আয়ন। এটা মিথাইল কার্বনিয়াম আয়ন, এটা ইথাইল কার্বনিয়াম আয়ন, এটা মিথাইল কার্বন আয়ন, এটা ইথাইল কার্বন আয়ন। উৎপত্তি কিভাবে ঘটে দেখো, কার্বনিয়াম আয়নের উৎপত্তি কিভাবে ঘটে দেখো। CH3X একটি জৈব যৌগ। এই জৈব যৌগে যে কার্বন হ্যালোজেন বন্ধন আছে, সেই বন্ধনে কার্বনের তুলনায় হ্যালোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি। ফলে বন্ধনের বিষম ভাঙন ঘটে। এক্ষেত্রে কার্বন পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বনিয়াম আয়নের উৎপত্তি ঘটে। আর এক্স পরমাণু একাই ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আর
কার্বন আয়নের ক্ষেত্রে উল্টা ব্যাপার, CH3Z যে জৈব যৌগ আছে সেই CH3Z জৈব যৌগতে Z এর তুলনায় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে কার্বন পরমাণু একাই ইলেকট্রন যুগল টেনে নিয়ে বন্ধনের বিষম ভাঙন ঘটায়, ফলে কার্বন পরমাণু ইলেকট্রন যুগল পেয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ কার্বন আয়নের উৎপত্তি ঘটে, আর জেড পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এদের নামকরণের বেলায় মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করলেই নামকরণ হয়ে যাবে। মিথাইল থাকলে মিথাইল ইয়াম আয়ন, ইথাইল থাকলে ইথাইল ইয়াম আয়ন, এইভাবে প্রোপাইল থাকলে প্রোপাইল ইয়াম আয়ন, বিউটাইল থাকলে বিউটাইল ইয়াম আয়ন, এইভাবে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে ইয়াম আয়ন যোগ করলেই কার্বনিয়াম আয়নের নামকরণ হয়ে যাবে। আর এদের ক্ষেত্রে মূল অ্যালকাইল মূলকের নামের শেষে কার্বন আয়ন যোগ করলেই নামকরণ হয়ে যাবে। মিথাইল থাকলে মিথাইল কার্বন আয়ন, ইথাইল থাকলে ইথাইল কার্বন আয়ন, প্রোপাইল থাকলে প্রোপাইল কার্বন আয়ন, বিউটাইল থাকলে বিউটাইল কার্বন আয়ন, এইভাবে আসবে। এরপর দেখো কার্বনিয়াম আয়নদের সক্রিয়তার যে ক্রম তার বিপরীত ক্রম হলো স্থায়িত্ব। এক্ষেত্রে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, এটা মনে রাখবা, যেখানে ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক যত বেশি সেটার ধনাত্মক চার্জ তত বেশি হ্রাস পেয়ে যাবে, আর ধনাত্মক চার্জ হ্রাস পেয়ে যাওয়ার কারণে সক্রিয়তা কমে যাবে, আর সক্রিয়তা যার যত বেশি স্থায়িত্ব তার তত কম, আর সক্রিয়তা যার যত কম স্থায়িত্ব তার তত বেশি। বোমার বিস্ফোরকের মতো, বোমার বিস্ফোরকের সক্রিয়তা বেশি স্থায়িত্ব কম, প্লাস্টিক লোহা কাঠের কাঠ যেগুলো আছে সেগুলোর সক্রিয়তা কম স্থায়িত্ব বেশি, এইভাবে সক্রিয়তা যার যত বেশি স্থায়িত্ব তার তত কম, আর সক্রিয়তা যার যত কম স্থায়িত্ব তার তত বেশি। আর কার্বন আয়নদের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ তো ইলেকট্রন দাতা, তাহলে মাইনাস আয়নদের উপরে যদি দাতামূলক থাকে তাহলে তো মাইনাস চার্জ বাড়ে, এখানে দাতা নাই, অ্যালকাইল নাই, মাইনাস চার্জ বাড়ে নাই, এখানে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে বাড়িয়ে দিয়েছে, এখানে দুইটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে, এখানে তিনটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়ে দিয়েছে। এবার ইলেকট্রন দাতা অ্যালকাইল মূলক যেটা যত বেশি তত মাইনাস চার্জের পরিমাণ তত বাড়ে এবং সক্রিয়তা তত বেশি হয়। তাহলে এটা সক্রিয়তা বেশি তাই স্থায়িত্ব কম, এর সক্রিয়তা কম স্থায়িত্ব বেশি, এর সক্রিয়তা আরো কম স্থায়িত্ব আরো বেশি, আর এর সক্রিয়তা সবচেয়ে কম স্থায়িত্ব কি সবচেয়ে বেশি। এখন এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্লাস আগামী ক্লাসেও বলবা। প্রশ্ন আছে কোনো? 3 ডিগ্রি কার্বন আয়ন, এই জায়গায় কি ঋণাত্মক চার্জ বেশি? হ্যাঁ বলো। স্যার 3 ডিগ্রিতে কার্বন আয়ন, স্যার ওইটা কি ঋণাত্মক চার্জ সবচেয়ে বেশি? হ্যাঁ বেশি। কেন বেশি? অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা, এখানে তো কোনো দাতা অ্যালকাইল মূলক নাই, ফলে মাইনাস চার্জ কেউ বাড়ায় নাই, এখানে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে বাড়িয়েছে, এখানে দুইটা অ্যালকাইল মূলক আরো বেশি ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে, এখানে তিনটা অ্যালকাইল মূলক আরো বেশি ইলেকট্রন দান করে মাইনাস চার্জকে আরো বাড়িয়েছে। স্যার মাইনাস চার্জ বাড়াইছে তো কার্বনের না? হ্যাঁ কার্বনের। আর কার্বনিয়াম তো কার্বনের মাইনাস চার্জ। তারপর বলো, আর কারো প্রশ্ন আছে এখান থেকে? স্যার যে সক্রিয়তা বাড়ানো হয়েছে স্যার, এটা কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়? হ্যাঁ উদাহরণ তো পরে আমরা এই উদাহরণই শিখবো। অ্যালকাইল মানে ইলেকট্রন দান করছে, এগুলোর মেকানিজমই শিখবো আমরা। যত অ্যালকাইল তত এগুলি উদাহরণ। হ্যাঁ তুমি মিথাইল ইথাইল যা বিবেচনা করো, অ্যালকাইলের বদলে মিথাইল ইথাইল দেখছো না এর আগে, সেই উদাহরণগুলো বিবেচনা করো, যা যা ইচ্ছা তাই বিবেচনা করো। একটা অ্যালকাইল মানে কোনো অ্যালকাইল না থাকলে যে সক্রিয়তা, একটা অ্যালকাইল থাকলে ধরো মিথাইল ধরলা বা ইথাইল ধরলা বা প্রোপাইল ধরলা, একটা অ্যালকাইল থাকলে সক্রিয়তা হ্রাস পাবে, দুইটা অ্যালকাইল থাকলে আরো সক্রিয়তা হ্রাস পাবে, তিনটা থাকলে আরো হ্রাস পাবে, এইভাবে। আর কি বলো? স্যার কার্বনিয়াম আয়নের যে 3টে হাত ব্যবহার হয়েছে ওইখানে স্যার হয় অ্যালকেন যুক্ত হয়েছে, মানে অ্যালকাইল যুক্ত হয়েছে, নয়তো হাইড্রোজেন যুক্ত হয়েছে, বাকি হাতে কি থাকবে? বলো। স্যার একটা হাত তো থাকে বাকি, মানে ওই একটা হাত, এখানে একটা হাত, তো এই হাতটা না দেখে এই বন্ধনটি, হাত মানে তো বন্ধন, বন্ধন ইলেকট্রন যুগল দেখাইছি।
বন্ধন না তো স্যার, চারটা। ওই মিথাইল কার্বিনলের কথা বলছিলাম, মানে মিথাইল। এইটা 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 না এইটা স্যার, সক্রিয় সক্রিয়, হ্যাঁ স্যার ওইটা, হ্যাঁ শুধু ওইটা। এইটাই তো বন্ধন বন্ধন ভেঙে বের হয়ে গেছে। এখন বলো তোমার প্রশ্ন কি? স্যার ওই এক্স এর জায়গায় যে কোনো কিছু বসতে পারে, যে কোনো কার্যকরীমূলক। না, এক্স এর জায়গায় এমন কেউ বসবে যার তড়িৎ ঋণাত্মকতা সি এর তুলনায় বেশি। আর এখানে জেড এর জায়গায় এমন কেউ বসবে যার তড়িৎ ঋণাত্মকতা সি এর তুলনায় কম। আর কারো প্রশ্ন? স্যার হ্যাঁ, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের কি ধনাত্মক চার্জ সবচেয়ে কম, আর কেন স্যার? ইলেকট্রন দাতা নাই, ধনাত্মক চার্জ কেউ হ্রাস করে নাই। ইলেকট্রন দাতা কিন্তু মাইনাস চার্জ দাতা, বুঝছো তো? ধনাত্মক চার্জ কেউ হ্রাস করে নাই। এখানে ইলেকট্রন দাতা একটা অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জকে হ্রাস করেছে, এখানে দুইটা অ্যালকাইল মূলক আরো ইলেকট্রন দান করে আরো ধনাত্মক চার্জকে হ্রাস করেছে, এখানে তিনটা অ্যালকাইল মূলক আরো ইলেকট্রন দান করে আরো ধনাত্মক চার্জকে হ্রাস করেছে। তাহলে এটার ধনাত্মক চার্জকে কেউ হ্রাস করে নাই, কারণ ইলেকট্রন দাতা নাই। এটার ইলেকট্রন দাতা একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জকে আরো হ্রাস করেছে, এটার দুইটা ইলেকট্রন দাতা দুইটা অ্যালকাইল মূলক আরো ইলেকট্রন দান করে ধনাত্মক চার্জকে আরো হ্রাস করেছে, আর এটাই তো সবচেয়ে বেশি। এখন কি বুঝছো? আর যার ধনাত্মক চার্জ যত কম তার সক্রিয়তা তত কম। আর কারো প্রশ্ন আছে এখান থেকে? স্যার দান করার কাজটা তো কার্বন করছে না? দান করার কাজটা কার্বন করেছে, এই জন্যই তো ধনাত্মক হয়েছে। বলো, হওয়ার পরের ব্যাপার, হওয়ার পরে, গঠিত হওয়ার পরের ব্যাপার, এটা আগে না। আর কারো প্রশ্ন? তাহলে আমি এখন যে বিষয়ে আলোচনা করব সেটাও পরস্পরের বিপরীত ব্যাপার, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, বিপরীত ব্যাপার নিউক্লিওফাইল নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস মানে কিন্তু ধনাত্মক চার্জ, তা তো জানো। নিউক্লিওফাইল, তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, আর নিউক্লিওফাইল মানে কেন্দ্রাকর্ষী, অর্থাৎ কেন্দ্রের ধনাত্মক চার্জকে আকর্ষী। তাহলে দেখো সবাই, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আলোচনা করতেছি আমি। ইলেকট্রোফাইল কি দেখো, এই একটা পি নামক পদার্থ ধরলাম ইলেকট্রোফাইল। যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বলে। ইলেকট্রোফাইল যেটা, তাদের কেন্দ্রীয় পরমাণুতে যোজ্যতা স্তর অপূর্ণ থাকে অথবা ধনাত্মক চার্জ থাকে, এই কারণে এদের ইলেকট্রনের প্রতি প্রবল আসক্তি বা আকর্ষণ থাকে। ইলেকট্রোফাইল এরা দুই ধরনের, একটা ধনাত্মক ইলেকট্রোফাইল আর এক ধরনের হলো প্রশম ইলেকট্রোফাইল। যে সমস্ত ইলেকট্রোফাইলরা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তাদেরকে বলা হয় ধনাত্মক ইলেকট্রোফাইল, যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, প্রোটন। এইভাবে যে সমস্ত ইলেকট্রোফাইলরা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তাদেরকে বলা হয় ধনাত্মক ইলেকট্রোফাইল। আর যেসব ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক অপূর্ণ আছে, দেখো 3 বন্ধনে 6 ইলেকট্রন, তাহলে অষ্টক অপূর্ণ আছে না? কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ আছে, 3 বন্ধনে 6 ইলেকট্রন, এটারও 3 বন্ধনে 6 ইলেকট্রন, তাহলে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ আছে। যে সমস্ত ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুর
অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয়, তাদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। আর ধনাত্মক ইলেকট্রোফাইলদের ই প্লাস দ্বারা প্রকাশ করা হয়, আর প্রশম ইলেকট্রোফাইলদের ই দ্বারা প্রকাশ করা হয়। এখন নিউক্লিওফাইল দেখো, এটা ওয়াই যে কোনো বিকারক, যেসব বিকারক ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এই নিউক্লিওফাইলদের যোজ্যতা স্তরে ইলেকট্রনের আধিক্য থাকে বা ঋণাত্মক চার্জ থাকে, তাই এরা ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ দেখায়। এই নিউক্লিওফাইল দুই ধরনের, ঋণাত্মক নিউক্লিওফাইল আর প্রশম নিউক্লিওফাইল। যে সমস্ত নিউক্লিওফাইলরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তারা ঋণাত্মক নিউক্লিওফাইল, যেমন মিথাইল কার্বন আয়ন, ক্লোরাইড আয়ন। আর যে সমস্ত নিউক্লিওফাইলের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয়, যেমন পানি, অ্যামোনিয়া। এইভাবে যে সমস্ত নিউক্লিওফাইলের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয়, তাদেরকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইলদের এনইউ মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, আর প্রশম নিউক্লিওফাইলদের এনইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল বিষয়বস্তু আমি আবার বলছি, তারপর তোমাদের প্রশ্ন থাকলে বলবা। এটা সহজ বিষয়। আমাদের আলোচ্য বিষয় হলো ইলেকট্রোফাইল, ফাইল মানে আকর্ষী, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, আর বিপরীত ব্যাপার নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী মানে কেন্দ্রের ধনাত্মক চার্জকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইলরা ইলেকট্রন আকর্ষী অর্থাৎ ইলেকট্রনের মাইনাস চার্জকে আকর্ষণ করে, আর নিউক্লিওফাইলরা কেন্দ্রাকর্ষী অর্থাৎ কেন্দ্রের ধনাত্মক চার্জকে আকর্ষণ করে। তাহলে ইলেকট্রোফাইল আগে শোনো। এই একটা বিকারক ধরো এম, যে কোনো কিছু হতে পারে। যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর অপূর্ণ থাকায় অথবা এদের ধনাত্মক চার্জ থাকার কারণে এদের ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ থাকে। ইলেকট্রোফাইল দুই ধরনের, ধনাত্মক ইলেকট্রোফাইল আর প্রশম ইলেকট্রোফাইল। যে সমস্ত ইলেকট্রোফাইলরা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় তারা ধনাত্মক ইলেকট্রোফাইল। আর যে সমস্ত ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয় তাদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। যে সমস্ত ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয় তাদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। এদের 3 বন্ধনে 6 ইলেকট্রন আছে উভয়েরই। তাহলে 3 বন্ধনে 6 ইলেকট্রন আছে মানে কি কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ আছে, তারপরে এরা চার্জবিহীন। এবার যে সমস্ত ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয় তাদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইলদের ই প্লাস দ্বারা প্রকাশ করা হয়, আর প্রশম ইলেকট্রোফাইলদের ই দ্বারা প্রকাশ করা হয়। আর নিউক্লিওফাইল কি শোনো, নিউক্লিওফাইল শোনো, এটা এন ধরো নিউক্লিওফাইল। যেসব বিকারক ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফাইলের যোজ্যতা স্তরের ইলেকট্রনের আধিক্য থাকে অথবা ঋণাত্মক চার্জ থাকে, এই কারণে এদের ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ থাকে। নিউক্লিওফাইল দুই ধরনের, ঋণাত্মক নিউক্লিওফাইল
আর প্রশম নিউক্লিওফাইল। যে সমস্ত নিউক্লিওফাইলরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাদেরকে বলা হয় ঋণাত্মক নিউক্লিওফাইল। আর যে সমস্ত নিউক্লিওফাইলের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন থাকা সত্ত্বেও চার্জবিহীন হয় তাদেরকে বলা হয় প্রশম নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইলদের NU- দ্বারা প্রকাশ করা হয় আর প্রশম নিউক্লিওফাইলদের NU দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ফাইল মানে আকর্ষী, ইলেকট্রোফাইল মানে এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে আকর্ষণ করে, আর নিউক্লিওফাইল মানে ফাইল মানে তো আকর্ষী, নিউক্লিওফাইল মানে এরা ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে আকর্ষণ করে। সংজ্ঞা শোনো, একটা ওয়াই ধরো একটা পদার্থ, এইভাবে যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। এই ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের অপূর্ণ থাকে অথবা ধনাত্মক চার্জ থাকে, এই কারণে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের প্রতি এদের প্রবল আকর্ষণ থাকে। ইলেকট্রোফাইল দুই ধরনের, ধনাত্মক ইলেকট্রোফাইল আর প্রশম ইলেকট্রোফাইল। যে সমস্ত ইলেকট্রোফাইলরা ধনাত্মক চার্জ বিশিষ্ট থাকবে তাদেরকে বলবো ধনাত্মক ইলেকট্রোফাইল, আর যে সমস্ত ইলেকট্রোফাইলের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও চার্জবিহীন থাকবে, কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ থাকা সত্ত্বেও চার্জবিহীন থাকবে তাদেরকে বলবো প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইলদের E+ দ্বারা প্রকাশ করা হয় আর প্রশম ইলেকট্রোফাইলদের E দ্বারা প্রকাশ করা হয়। আর নিউক্লিওফাইল কি শিখলাম? নিউক্লিয়াসকে আকর্ষণ করে, অর্থাৎ কেন্দ্রকে আকর্ষণ করে। এই Z ধরো একটা নিউক্লিওফাইল। এখন সংজ্ঞা শোনো, যেসব বিকারক ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফাইলদের যোজ্যতা স্তরের ইলেকট্রনের আধিক্য থাকে অথবা ঋণাত্মক চার্জ থাকে, এই কারণে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি এদের প্রবল আকর্ষণ থাকে। নিউক্লিওফাইলও দুই ধরনের, ঋণাত্মক নিউক্লিওফাইল আর প্রশম নিউক্লিওফাইল। যেসব নিউক্লিওফাইলরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাদেরকে আমরা বলবো ঋণাত্মক নিউক্লিওফাইল, আর যে সমস্ত নিউক্লিওফাইলের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকা সত্ত্বেও এরা চার্জবিহীন হয় তাদেরকে আমরা বলবো প্রশম নিউক্লিওফাইল। ঋণাত্মক নিউক্লিওফাইলদের NU- দ্বারা প্রকাশ করা হয় আর প্রশম নিউক্লিওফাইলদের NU দ্বারা প্রকাশ করা হয়। এখানে প্রশ্ন আছে কারো? থাকলে বলো। প্রশ্ন আছে কারো? প্রশ্ন কি আছে কারো? পড়ে ঠরে আগামী ক্লাসে বলবা, মুখস্থ করে ফেলবা, কিন্তু আমরা খুব জটিল বিষয়ে যাব আমরা, এবং জটিল বিষয় খুব সাবলীল ভাবে শিখবো। এগুলো সব উচ্চতর দক্ষতার কোশ্চেন আসবে আগামী ক্লাসে যা পড়াবো। এরপর ফ্রি রেডিক্যাল বলে যাচ্ছি হাই স্পিডে। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক আমাদের আলোচ্য বিষয়। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। দেখো, ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটি সমযোজী সিগমা বন্ধন আছে। একক বন্ধন মানে কিন্তু সিগমা বন্ধন, তা তো জানো। এই সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙন কখন ঘটে? যখন উভয়ের তড়িৎ ঋণাত্মকতা সমান। এই বন্ধনটা ভাঙে তাপ বা আলোর প্রভাবে।
আলোকে কিন্তু এইচ নিউ দ্বারা প্রকাশ করা হয়, এইচ নিউ লিখতে পারো, এইচ নিউ মানেই আলো। সুষম ভাঙন ঘটলে এই ক্লোরিন একটা ইলেকট্রন পায় আর ওই ক্লোরিন একটা ইলেকট্রন পায়। তাহলে শোনো, সবাই ভালো করে শোনো, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক আমাদের আলোচ্য বিষয়। সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককেই বলা হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। আবারও বলছি, সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। মুখস্থ করো সবাই, সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে সৃষ্ট বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাপ বা আলোর ফলে এই ফ্রি রেডিক্যাল গুলো উৎপত্তি হয়, কারণ তাপ বা আলোর প্রভাবে সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙন ঘটে, ফলে ফ্রি রেডিক্যাল উৎপত্তি হয়। এইভাবে যাদের যাদের বেজোড় ইলেকট্রন থাকবে তারাই ফ্রি রেডিক্যাল। যেমন মিথাইলে বেজোড় ইলেকট্রন আছে, ক্লোরিনে বেজোড় ইলেকট্রন আছে, বা ব্রোমিনে বেজোড় ইলেকট্রন আছে। এইভাবে বেজোড় ইলেকট্রন থাকলেই এরা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাহলে আবার বলতেছি, কি শিখলাম? সমযোজী সিগমা বন্ধনের একক বন্ধন মানেই কিন্তু সিগমা বন্ধন। বলতে পারো স্যার একক বন্ধন কোথায়? এই এক যুগল ইলেকট্রন দ্বারা কিন্তু একক বন্ধন। আর তোমরা তো জানোই ক্লোরিন টু ক্লোরিন কি একক বন্ধন। এই সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন বেজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলা হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাপ বা আলোর প্রভাবে সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙনের ফলে এই ফ্রি রেডিক্যাল উৎপত্তি হয়। এটা মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল গুলোর ব্যাপারটা কার্বনিয়াম আয়নের মতো। ফ্রি রেডিক্যাল আর কার্বনিয়াম আয়ন একইভাবে একই মেকানিজমে ঘটে, যা আমরা এরপরে শিখব। তাহলে এদের সক্রিয়তার ক্রম ঠিক কার্বনিয়াম আয়নের মতো। সক্রিয়তার ক্রম সবচেয়ে বেশি সক্রিয় হলো মিথাইল ফ্রি রেডিক্যাল, তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তার চেয়ে লেস দ্যান সক্রিয় হলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এবং সবচেয়ে লেস দ্যান সক্রিয় হলো 1 ডিগ্রি মানে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে স্থায়িত্বর ক্রম কি উল্টা? স্থায়িত্ব আর লিখবো কি উল্টা? তাহলে ফ্রি রেডিক্যালদের সক্রিয়তা কার্বনিয়াম আয়নের মতো, কারণ ফ্রি রেডিক্যাল গঠিত হয় কার্বনিয়াম আয়ন গঠনের মাধ্যমে। তাহলে ফ্রি রেডিক্যালের সক্রিয়তা কার্বনিয়াম আয়নদের মতো। তাহলে স্থায়িত্ব কি? সক্রিয়তার উল্টা। তা তো শিখলামই এর আগে 2 জায়গায়। আর ফ্রি রেডিক্যালদের বৈশিষ্ট্য শোনো। ফ্রি রেডিক্যালদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এদের কোনো চার্জ বা আধান থাকে না, কারণ এদের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা স্বল্প স্থায়ী অর্থাৎ ক্ষণস্থায়ী। তৃতীয় বৈশিষ্ট্য হলো এরা খুবই সক্রিয়। আর চতুর্থ বৈশিষ্ট্য হলো এরা অন্তর্বর্তী প্রজাতি হিসাবে কাজ করে। বলতে পারো স্যার অন্তর্বর্তী প্রজাতি কি? বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী ধাপ যেটা, সেটাকে বলে অন্তর্বর্তী প্রজাতি। সেই অন্তর্বর্তী প্রজাতি হিসাবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী ধাপ হিসাবে কাজ করে। তাহলে ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য হলো এদের কোনো চার্জ বা আধান থাকে না, কারণ এদের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে। এরা ক্ষণস্থায়ী অর্থাৎ স্বল্পস্থায়ী। এরা খুবই সক্রিয় এবং এরা অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদের মধ্যবর্তী ধাপ হিসেবে কাজ করে। আজকে এই পর্যন্ত থাকলো। পরে ঠরে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা, পরে ঠরে মুখস্থ করে ফেলবা কিন্তু। আর অবশ্যই আগামী ক্লাসে সবাই জয়েন করবা, অসুস্থ থাকলেও।